জাতীয় প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। আগামী নির্বাচন হবে কঠিন, জনগণ ছাড়া কারো উপর নির্ভর করে ক্ষমতায় আসে না বিএনপি, তারেক রহমান। গণঅভ্যুত্থানে কারাগার পালানো ৭০০ আসামি এখনো অধরা, জামিনে মুক্ত ১১ শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠনে ১৭৪ জন। সাভারে মাহমুদের নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী, হাইকোর্টে ডিএনএ টেস্টের রিপোর্ট। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। জাতীয় প্রয়োজনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে তিনি এই আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ বিরোধী যেসব প্রোপাগান্ডা ভারত চালাচ্ছে তা একসাথে মোকাবিলারও সিদ্ধান্ত হয় বৈঠকে। মইদুল ইসলামের রিপোর্ট। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকে দেশের চলমান রাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে, সেই ভয়ঙ্কর কাণ্ড থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, তারা রক্ষার জন্য এগিয়ে এসেছে আমাদের। তো সেটা মিথ্যা প্রমাণ করা এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য আমাদের সবাই একজোট হতে হবে। কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে, সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। নানান মত পথ আদর্শের ভিন্নতা ছিল, কিন্তু সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমত জানিয়েছেন। সবাই একটা জিনিস বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম কোনো অবকাশ নাই। এছাড়া বৈঠক শেষে কথা বলেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এই সরকার ওয়াদাবদ্ধ যে জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার, তাই আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। আমরা এগুলার নিন্দা জানিয়েছি সকলে সম্মিলিতভাবে। আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব এই মুহূর্তে একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখান থেকে বাংলাদেশও দূরে নয় মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এসব সংকট মোকাবেলায় সংঘর্ষ নয়, সহযোগিতাই সবচেয়ে জরুরি। ন্যাশনাল ডিফেন্স কলেজ এনডিসি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই কোর্স থেকে লব্ধ জ্ঞান কর্মকর্তাদের রাষ্ট্রের নীতিগত উৎকর্ষতা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রের নীতি ও কৌশলগত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য এনডিসি কোর্সের আয়োজন করা হয়, যেখানে রাষ্ট্রের নির্বাচিত উচ্চপদস্থ বেসামরিক সামরিক কর্মকর্তারা অংশ নেন। 2024 সালের এনডিসি কোর্স শেষ করা কর্মকর্তাদের মাঝে বুধবার সনদ তুলে দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 46 জন, বেসামরিক প্রশাসনের 16 জন ছাড়াও 18টি বন্ধুপ্রতিম দেশের 33 জন সামরিক কর্মকর্তা এনডিসি কোর্স সম্পন্ন করেছেন।
এর আগে মিরপুর সেনানিবাসে পৌঁছালে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং এনডিসির কমান্ড্যান্ট প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান। কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা এনডিসি থেকে অর্জিত জ্ঞান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। Your continuous efforts during national crises like disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. I wish that your year-long interaction in NDC has added great value to your understanding of the need for a collaborative approach in all our national problems. জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। একই সাথে দেশি বিদেশি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বিশ্ব যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ তার বাইরে নয়। Globally, we are at a strategically critical times, and Bangladesh is no exception to that. Global challenges do not belong to anyone alone, any one nation alone. They need multilateral efforts to overcome. The global problem solving must therefore rely on cooperation, not conflict. এছাড়াও আর্মড ফোর্সেস ওয়ার্ককোর্স 2024 শেষ করা বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর 55 জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 56,000 বর্গমাইলের বাংলাদেশে ভিন্ন ধর্ম এবং জাতি থাকলেও সবার পরিচয় বাংলাদেশি, এমনটা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ ছাড়া বিএনপি কোনো পরাশক্তির উপর নির্ভর করে না। তিনি বলেন, ক্ষমতায় এলে দেশের যেসব সম্পদ বাইরে পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। চট্টগ্রামে দলের কর্মশালায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদীরা দেশের বিদ্যুৎ জ্বালানি খাতকে ধ্বংস করে দিয়েছে, যাতে ভুগতে হবে গোটা জাতিকে, আর লোপাট হওয়া অর্থ ফেরত আনতে চাওয়া হবে আন্তর্জাতিক সহযোগিতা। আন্তর্জাতিক ভাবে যে কতগুলো ফোরাম আছে, জাতিসংঘ সহ, ওয়ার্ল্ড ব্যাংক সহ কতগুলো ফোরাম আছে, অবশ্যই তাদের সহযোগিতা আমরা নেব। এর বাইরেও আন্তর্জাতিক ভাবে কতগুলো প্রাইভেট সংস্থা আছে, তাদের সাথেও আমরা কথা বলবো। অর্থাৎ আমাদের দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ যে এনে দিতে পারবে, আমরা তার সাথেই কথা বলবো। এখানে আমরা যে রেইনবো নেশন কথাটির অর্থ বলেছি, অর্থাৎ এই আমাদের 55,126 বর্গমাইল এলাকার মধ্যে আমরা যারা আছি, আমাদের একটি মূল পরিচয়, সেটি হচ্ছে আমরা সকলে বাংলাদেশী। পরে সেখানে দেয়া বক্তব্যে তারেক রহমান নেতাকর্মীদেরকে আচার আচরণে পরিবর্তন এনে জন আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। বলেন, সামনের সময়গুলো হবে অত্যন্ত কঠিন। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব, আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। কারণ আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে। এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে। মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার। বিগত 15 বছরে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, আশাবাদ তারেক রহমানের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আগামী সপ্তাহে ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনায় মিথ্যা তথ্যের বিষয়ে যুক্তরাজ্য হাই কমিশনারকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের রিপোর্টেও বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে ভুল তথ্যের কথাও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন পার্লামেন্ট এটা খুব স্পষ্ট যে আমরা চাই অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা স্টেটমেন্ট এসছে বেশ বড় সড়ো, সেখানে খুব দুঃখজনকভাবে যেটা এসছে, আমি তাকে বলেছি কথাটা যে আমরা খুবই হার্ট যে দেখানোর চেষ্টা করা হয়েছে যে 5 অগাস্টের পরে বেশি মৃত্যু হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। ইন্ডিয়ার সাথে ফরেন অফিস কনসালটেশন হবে 9 বা 10 তারিখে। এটা খুব স্পষ্ট যে আমরা চাই ভালো সম্পর্ক, তবে সেটা রেসিপ্রোকাল ভিত্তিতে হতে হবে, দুই পক্ষ থেকেই সেটা চাইতে হবে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের হাজির করার পর শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশন বলেন, এই 2 আসামির প্ররোচনায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। ছাত্র জনতার আন্দোলনে যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেই মামলায় আসামি করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে। অন্য একটি মামলায় তারা দুজন গ্রেফতার ছিলেন। বুধবার তাদেরকে কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে তা মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আগামী 17 ডিসেম্বর তাদের পুনরায় হাজির করারও নির্দেশ দেওয়া হয়। সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে, চিরতরে পঙ্গু করা হয়েছে, অন্ধ করা হয়েছে, আহত করা হয়েছে। এখনও তারা এই শরীরে সে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন। সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন, এই 2জন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিলেন। সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে, আরও তদন্ত অব্যাহত আছে, সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি, জানিয়েছি। এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে প্রায় 70 জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, আর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 25 জনকে। বাকিদের গ্রেফতার করা জরুরি বলেও মনে করেন তারা। এখনো অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন, যেটিতে আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে, গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয়। এর আগে একই মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাবেক সচিবকেও ট্রাইব্যুনালে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানে ৫০ সংশোধনী বৈধতা প্রশ্নে রিটের শুনানি শেষ হয়েছে। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হয়। রায়ের তারিখ আগামীকাল জানাবেন বলে জানিয়েছে আদালত। আওয়ামী লীগ সরকারের আমলে 2011 সালে সংবিধানের এই সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। গত আগস্টে পঞ্চদশ সংশোধনী আইনের বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি হাইকোর্টে রিট করেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে কারাগার থেকে পালিয়ে যাওয়া 2000-এর বেশি আসামির মধ্যে এখনও প্রায় 700 আসামি গ্রেফতার হয়নি। এর মধ্যে 11 শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ সংগঠনগুলোর 174 নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে। সকালে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। বলেন, দেশের 69টি কারাগারের মধ্যে 17টি কারাগার অতি পুরনো হওয়ায় এগুলো ঝুঁকিপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার এবং কারাগারের বর্তমান পরিস্থিতি নিয়ে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনে কথা বলেন কারা মহাপরিদর্শক। এ সময় গত 3 মাসে দেশের সর্বমোট 69টি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। সেবা প্রত্যাশীদের সহায়তার জন্য
24 ঘন্টা হটলাইন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা আমরা চালু করতে পারবো বলে আশা প্রকাশ করি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে 11 শীর্ষ সন্ত্রাসী। যারা পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে 70 জনের মতো পলাতক আছেন। না, সবাই জঙ্গি না, এর মধ্যে বিভিন্ন আলোচিত আছেন, বিভিন্ন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আছেন, সব মিলিয়ে 174 জনের মতো বিভিন্ন যারা জেএমবি অথবা বিভিন্ন নামে ছিলেন তাদের মধ্যে। আর শীর্ষ সন্ত্রাসী নামে আমাদের ডেফিনেশনে 11 জন মুক্তি পেয়েছেন। জানান, পালিয়ে যাওয়া 2200-র মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 1500 আসামিকে। পুনরায় গ্রেপ্তার হয়েছেন 1500-র মতো, অ্যারাউন্ড 700+ বন্দী যারা এখনো পলাতক রয়েছেন। পলাতক বন্দীদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা আবুল হারিস চৌধুরী। কবর থেকে তোলা মরদেহের ডিএনএ টেস্টের রিপোর্ট তার পরিবারের সঙ্গে মিলেছে বলে হাইকোর্টে দেয়া প্রতিবেদনে বলা হয়েছে। পরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিন আসাফ এ দ্বৈত বেঞ্চ পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করতে নির্দেশ দেন। গত 5 সেপ্টেম্বর হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে লাশ তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেয়। 2021 সালে 4 সেপ্টেম্বর হারিস চৌধুরীকে মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। গত 15 বছর আমার বাবার যে কষ্টের মধ্যে দিয়ে তার যেতে হয়েছে, সেগুলো আমাকে প্রতি মুহূর্তে আমাকে যন্ত্রণা দেয়। আমার আব্বুর দেহাবশেষ সংরক্ষিত ঢাকা মেডিকেলে এবং সেখান থেকে আব্বুকে দাফন করতে নিয়ে যাওয়া হবে সিলেটে। 3.5 বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত সাবেক এসপি বাবুল আক্তার। বুধবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিইসি মোড়ে দুর্বৃত্তের হাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার সময় বাবুল আক্তার পেশাগত কাজে ঢাকায় অবস্থান করলেও অভিযোগ ওঠে পারিবারিক কলহের জেরে ভাড়াটে খুনি দিয়ে বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে খুন করিয়েছেন। এই ঘটনায় মিতুর বাবা একটি হত্যা মামলা করলে 2021 সালের 12 মে গ্রেফতার হন বাবুল আক্তার। পরবর্তীতে 2016 সালের 6 সেপ্টেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে গত 27 নভেম্বর হাইকোর্ট তার জামিনের আদেশ দেন। বিসিএস পরীক্ষার আবেদন ফি 200 টাকা করা হয়েছে ও মৌখিক পরীক্ষা 200 এর বদলে 100 নম্বরে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সন্ধ্যায় সচিবালয়ে এসব জানান তিনি। 1 সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও চাকরিতে আবেদন ফি 200 টাকা নেবার অনুরোধ জানান সচিব। পিএসসিতে অ্যাপ্লিকেশন করতে গেলে এই 47 বিসিএসে 200 টাকা। এবং আরেকটা বিষয় ছিল, আমরা হয়তো মনে করেছিলাম যে এটা কম না। যারা আমাদের ট্রিপল প্রতিবন্ধী ছিলেন এদের আলাদা একটা ছিল 100 টাকা, সেটা কমিয়ে 50। এই 50 মানে কি, তারা যে টাকা দিত এর অতিরিক্ত এই টাকাটা দিত, অর্থাৎ তাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। আজকে থেকে এই অতিরিক্ত টাকাটাও দেওয়া হবে না, এটা ফ্ল্যাট রেট। এই 47 বিসিএস থেকে যেই বিসিএসে অ্যাপ্লাই করবে 200 টাকা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শুভেন্দু অধিকারীর বাংলাদেশে পণ্য রফতানি বন্ধের হুমকি, রাজনৈতিক বক্তব্য ও ভারতের সাথে বাণিজ্যের ক্ষেত্রে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব বলেন তিনি। বাজারে হঠাৎ সয়াবিন তেলের দাম বেড়ে গেছে স্বীকার করে চাঁদাবাজির সিন্ডিকেট সবাই মিলেমিশে করে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর থেকে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা চলছে দুদেশেই। জাকিগঞ্জ সীমান্ত দিয়ে পেঁয়াজ আমদানিও আটকে দেয়া হয়। এমন বাস্তবতায় ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সামনের দিনে আর কি প্রভাব পড়তে পারে? বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না, ওগুলো রাজনৈতিক বক্তব্য দেবে না। কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে
তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। এরই মধ্যে হঠাৎ করেই বাজারে সরবরাহ কমেছে সয়াবিন তেলের 5 লিটারের বোতলের। কেন আবারও এমন, আর সিন্ডিকেট নিয়ন্ত্রণে কতটা পদক্ষেপ নিতে পারল অন্তর্বর্তী সরকার? সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে বাইরে, এটা আপনারা, আর আপনার সিন্ডিকেটটা কিছু কিছু মিডলম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে, কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সট্রাঅর্ডিনারি, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না। সেইটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে। এবং সিন্ডিকেট এক জায়গায় না, চাঁদাবাজির সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজারে ঢুকতে হলে রাজনৈতিক এসে। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। মানে চাঁদাবাজি করবে সবাই মিলেমিশে আর। বৈঠকে আরও চাল, মসুর ডাল ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানান অর্থ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। বছরের শেষ টেস্ট ম্যাচটা তারা জিতল 101 রানে। জামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ে সিরিজ 1-1 সমতায় শেষ করল মেহেদী মিরাজরা। জয়াকারের দারুণ ব্যাটিংয়ের পর তাইজুলের বোলিংয়ে আসলো স্বস্তির জয়। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট জয় মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো। দীর্ঘদিন বাজে সময় কাটানোর পর এই জয়টা তাই কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মিরাজ, তাসকিন, তাইজুলদের। তবে এই জয়কে স্বস্তি হিসেবে না নিয়ে পারফরম্যান্সে ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ নেয়ার পরামর্শ বিসিবি পরিচালক ও কোচ নাজমুল আবেদিন ফাহিমের। এই কন্ডিশনটা ইজি ছিল না, প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক টাফ ছিল। সবাই মেন্টালি এরকম ছিল যে ম্যাচটা জিততে হবে, সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। সো এর জন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি। পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি। সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লতা ছিল যে আমরা ম্যাচ জিতবো। তবে ভিন্নমত বিসিবি পরিচালক ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিমের। দলের কাছে পারফরম্যান্সের ধারাবাহিকতা ও প্রতি ম্যাচে লড়াই করার মানসিকতা দেখতে চান তিনি। স্বস্তির জায়গাতে আছি আমরা তা না, কিন্তু কারণ একটা কথা আছে, কিন্তু হোয়াট ইউ রিপিটেডলি ডু ইজ হোয়াট ইউ আর। সো রিপিটেডলি আমরা কিন্তু খারাপ করছি। সো এখনও আমাদের পরিচয়টা সেভাবেই আছে। মাঝখানে আমরা একটা ম্যাচ জিতেছি, এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে সেটা আমরা সেই যে খারাপের থেকে বের হয়ে এসেছি এবং ভালোটা কনসিস্টেন্টলি করতে পারছি, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, সেটা মাঠেই প্রমাণ করতে হবে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক। আগামী নির্বাচন হবে কঠিন, জনগণ ছাড়া কারো উপর নির্ভর করে ক্ষমতায় আসে না বিএনপি, তারেক রহমান। গণঅভ্যুত্থানে কারাগার পালানোর 700 আসামি এখনো অধরা, জামিনে মুক্ত 11 শীর্ষ সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠন 174 জন। সাভারে মাহমুদুর নামে দাফন করা ব্যক্তি বিএনপি নেতা হারিস চৌধুরী, হাইকোর্টে ডিএনএ টেস্টের রিপোর্ট। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।